ছেলে তিলোত্তমা। আরে আপনারা এসে গেছেন, আমিও রেডি। আগের পর্বে কথা দিয়েছিলাম, সেই কথা মতো আমিও আজ চলে এসেছি। আগের পর্বে রেশ নিয়ে এই পর্বে দেখে নেব সেই বিশিষ্ট মানুষটির ব্যক্তিগত জীবনের কথা। চলুন তার আগে দেখে নিই আগের পর্বের ছোট্ট একটা ঝলক। चला चल रही यूं ही चला चल रही कितनी हसीन है ये दुनिया फूल सारे झमेले देख फूलों के मेले बड़ी रंगीन है ये दुनिया। আমাদের আজকের গল্পের হিরো স্বস্তিদারও জীবনের মূল লক্ষ্য হলো এই গানটি। পায়ের তলায় যেন ওনার চাকা লাগানো, একটু সুযোগ পেলেই বউ মেয়েকে নিয়ে বগল দাবা করে বেরিয়ে পড়েন ঘুরতে। এবারে স্বস্তির সঙ্গী হলো তার ছোটবেলাকার বন্ধু সুদীপ্ত ও তার স্ত্রী। কথায় কথায় বেরোলো সুদীপ্ত নানা ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত। সুদীপ্ত সোশ্যাল ওয়ার্কটা হলো একটা প্যাশন, কিন্তু সোশ্যাল ওয়ার্কের প্রতি রয়েছে স্বস্তির প্রচণ্ড অনীহা। কথায় কথায় সে সেটা জাহিরও করলো। সুদীপ্ত তখন তাকে জিজ্ঞাসা করলো তার এই অনীহার কারণ কি। স্বস্তি জানালো গরিব লোকেদের নামে নিজের পকেট ভরা, অধিকাংশ ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক মানে তাই, তাতে সে নেই। স্বস্তির কথা তীব্র প্রতিবাদ করে সুদীপ্ত। সে জানায় সকল মানুষই দুর্নীতিগ্রস্ত, তা সে মানতে নারাজ। এমন অনেক লোককেই সুদীপ্ত চেনে যারা সত্যি সত্যি সৎভাবে জনস্বার্থে উৎসর্গিত প্রাণ। এমনই একজন লোকের সাথে আলাপ করবার চ্যালেঞ্জ করি জানিয়ে দুই বন্ধু ফিরে আসে কলকাতায়। আর তারপর কি হলো? একটা কথা একটু আপনাকে প্রথমে বলে দিই, রাজনীতি করতে আমি ভালোবাসি, কিন্তু রাজনীতি আমার পেশা নয়। আমার পেশা হলো ওকালতি। আমার বাবাও উকিল ছিলেন, আমার ঠাকুরদাও উকিল ছিলেন। আমি আইনজীবী হিসাবে 33 বছর আলিপুর কোর্টে ওকালতি করছি, এবং আইনজীবীদের যে সর্বোচ্চ সংগঠন তারও আমি 24 জন সারা বাংলার, তার মধ্যে আমি একজন নির্বাচিত প্রতিনিধি, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। তো রাজনীতির প্রতি আমার একটা ছোটবেলা থেকে একটা আকর্ষণ ছিল। আমরা এই কসবার মানুষ, তখন সবে আমি মাধ্যমিক পরীক্ষা পাশ করেছি 78 সাল। তখন মধ্য গগনে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তখন নানান ধরনের জিনিস চোখের সামনে হতো যেগুলো আমার ঠিক মনোমতো হতো না। মানে মনে হতো যে এরা শাসক পার্টি, এরা আমাদের উপরে, এলাকার মানুষের উপরে অত্যাচার করতো বা জুলুমবাজি করতো, যেটা আমি মন থেকে মানতে পারতাম না। যার ফলে আমি তখন থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম স্কুলের পড়ার প্রায় ক্লাস 9-10 থেকে, যে আমি যখন আমার অধিকার আসবে ছাত্র রাজনীতি করবো তখন আমি করবো। তারপরে 78-এর পরে আশুতোষ কলেজে ভর্তি হই, এবং আশুতোষ কলেজে ভর্তি হওয়ার পরের থেকেই আমি আমার হাতে করি রাজনীতি। তো সুদীর্ঘ 8 বছর আমি সারা বাংলার তৃণমূল ছাত্র সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছি। দাদা, এলাকার দায়িত্বে আপনি কিভাবে এলেন? আমি তৃণমূল ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছি, এখনও পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আমি প্রায় 9 বছর ধরে আমি সাধারণ সম্পাদক। তো কিন্তু আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করি 2005 সালে। আপনারা জানেন 2004 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটা আসন পায়। তার আগে 98, 99-তে 8টা 9টা করে তৃণমূল কংগ্রেস এখানে এমপি সিট জিতেছিল। কিন্তু লোকসভায় 2004 সালে তখন এনডিএতে আমরা ছিলাম, এটা একটা আসন হয়ে যায়। তখন অনেকেই আবার আমাদের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, অনেকে স্লোগান বা বিদ্রুপ করে বলতেও থাকে যে নয় যখন এক হয় মায়ের কথা মনে হয়, এসব বলে আমাদেরকে নানান ধরনের কথা বলার ছিল। কিন্তু তখন আমি ছাত্র সংগঠনের সভাপতি এবং যুব সংগঠনের সভাপতি তখন মদন মিত্র। তো আমরা একসাথে একটা স্লোগান তুলেছিলাম যে একের সঙ্গে 41-এর লড়াই, চলো আমরা ঘুরে দাঁড়াই। আমার রাজনৈতিক জীবন 40 বছরের উপরে। আপনি যদি আমার মানে ছাত্র জীবন থেকে ধরেন তাহলে 80 সাল ধরলেও, আমি 78-এ পাস করেছি, 79 থেকে কলেজে পড়ছি, 80 সাল থেকেও ধরলেন আমার 42 বছরের উপর রাজনৈতিক জীবন হয়ে গেছে। আর আমি পরিষদীয় মানে পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলাম 17 বছর অতিক্রান্ত 18 বছর। তো স্বাভাবিকভাবেই এত দিন ধরে প্রথমত আমরা বিরোধী রাজনীতিতে ছিলাম, আমাদেরকে আক্রমণ করা হতো, মারা হতো, কথা বলতে দিয়ে দেওয়া হতো না। আমি কসবায় বাড়ি, আমার সুইনো লেনে,
আমাদের পাড়ায় আড্ডা পর্যন্ত মারতে দেওয়া হতো না। পাড়ায় বন্ধু বান্ধবের সঙ্গে বসে থাকলে সিপিএম পার্টির লোকেরা এসে হামলাবাজি করতো, আমাদের কোনো ক্লাবের ঢুকলে সেই ক্লাবকে আক্রান্ত করা হতো। এই ধরনের অডস ফেস করতে করতে আমরা এসছিলাম। দাদা, আপনার তো পেশা এবং আপনার নেশা, আপনার ভালো লাগা, আপনার সব কিছুই আমরা শুনলাম। এবার আমরা জানে নেব মানুষ বৈশ্যানন চট্টোপাধ্যায় সারা দিনটা, মানে সকাল থেকে উঠে আপনার দিনটা কীরকমভাবে কাটে। এত ব্যস্ততা, এত কর্মযোগ্য, ব্যক্তিগত কাজ, তার সঙ্গে উকিল হিসেবে কোর্টের কাজ, তার সঙ্গে রাজনৈতিক কর্ম, আপনি কিভাবে পুরো দিনটা সাজান? দেখুন, আমি প্রথমত সকালবেলায় উঠে আমি আমার কিছু নিজের ধর্মীয় বিষয় আছে যেটা আমার ব্যক্তিগত। আমি ঈশ্বরে বিশ্বাস করি এবং সকালবেলা উঠে আমি ভগবানকে প্রণাম করি, হাত পা ধুয়ে ভগবানকে প্রণাম করে তারপর আমি কিছু ভগবানের বই পড়ি। আমার আরাধ্যা হলেন রাধাকৃষ্ণ, তো আমি সেখানে আমি যুগলের কে তার চরণে আমার স্মরণ থাকে। শ্রীকৃষ্ণ গোপাল বংশীধারী হে নাথ নারায়ণ মোহন রূপী। শ্রীকৃষ্ণ গোপাল বংশীধারী হে নাথ নারায়ণ মোহন রূপী। তারপর আমি আমার একটু ব্যায়াম করার মানে থাকে, আমার একজন আসে যে যোগা ব্যায়াম করায়, তো সেটা করার পরে আমি চান টান করে রেডি হয়ে ঠাকুরকে নমস্কার করে আমি খেয়ে ওই 10টা থেকে 10:30টার মধ্যে বাড়ি থেকে বেরোই। আর তারপরে কখনো আলিপুর কোর্ট, কখনো ওয়ার্ড অফিস, কখনো আমার বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, কখনো মেয়র পরিষদ হিসাবে কর্পোরেশনের হেড অফিস, তারপরে কখনো তৃণমূল ভবন, কখনো পলিটিক্যাল কর্মসূচি, তারপরে রাত্রিবেলায় চেম্বার, তারপরে ফেরবার আগে আমার কাকলিয়া পাড়ায় বসে সকলের সঙ্গে দেখা করা, আলোচনা করা। মানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার একটা ওই কাজের শিডিউল থাকে। আমার ওই বাড়িতে ঢোকা মানে আমার নিদ্রা, আহার আর ভগবানকে প্রণাম জানানো, এইটা আমার টাকা। আর বাড়ির সাংসারিক যেসব ব্যাপার সেটা আমার স্ত্রীও কাউন্সিলার, ও আমরা যৌথভাবেই সেটা সাংসারিক পেশা। আমার মেয়েও এখন কলেজে একটা জায়গায় পড়ায়, তো স্বাভাবিকভাবেই আমরা একসাথেই একটা সিদ্ধান্ত নিয়ে করি, যেভাবে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়িতে যেরকম হয় সেইভাবেই। দাদা, মানুষ হিসেবে আপনার ব্যক্তিগত হবি বা কোনো পছন্দ বা রুচি, কোনো প্রিয় খাবার বা প্রিয় শখ? আর আমার সিনেমায় আমার সবচেয়ে প্রিয় নায়ক হলো অমিতাভ বচ্চন আর বাংলায় উত্তম কুমার। हमारा नाम क्या है बसंती? हमारा नाम बसंती है। पहली बार सुना ये नाम। आज खुश तो बहुत होगी तुम। অরিন্দম, এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন। এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। आज जितनी भी मैसर नहीं मैं खाने में, जितनी हम छोड़ दिया करते थे पैमाने में। একটা অটোগ্রাফ ওই সেটলে আমার খুঁড়তুতো বোনের জন্য। তাই বলুন, আপনাকে দেখে ঠিক সই নয় টাইপ বলে মনে হয় না। যেমন বিএ পাশ করা নায়িকার কখনো বিরহে গান গাওয়া উচিত না। আর নায়ক হলেই দেবতুল্য লোক হওয়া উচিত না। हम भी वो हैं जो कभी किसी के पीछे नहीं खड़े होते। जहाँ खड़े हो जाते हैं लाइन वहीं से शुरू होती है। কেন তুমি জানিকে পেরেছো? Why? 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 বর্ষায় ভিজে কাদার উপর অমন করে পা ঠুকবেন না ম্যাম সাহেব। দেখুন তো আপনার এই অমন সুন্দর স্কার্টটা কাদার ছিটিয়ে একবারে ভরে গেল। You brute. You will be punished.
God will punish you. ভগবান ভগবান তোমাকে শাস্তি দেবেন। হ্যালো মিস, দেন আস্ক ইওর গড, আপনার ভগবানকে বলবেন যে আমার সামনে আবির্ভূত হতে, আর তা না হলে আমাকে তার সামনে হাজির করাতে, কারণ আমি তো ভগবান বিশ্বাস করি না। এই সুযোগে তার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। तुम लोग मुझे ढूंढ रहे हो और मैं तुम्हारा यहाँ इंतजार कर रहा हूँ। मैं आज भी फेंके हुए पैसे नहीं उठाता। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं, ना मैं शहंशाह। এর আগেও টাকার তাগিদে আসেননি, ভবিষ্যতেও আসবেন না জানি। তার মানে বিশিষ্ট অর্থবান আপনি, এই জানাটা শক্ত নয়। ওসব মানে টানে ছেড়ে দিয়ে সত্যি কথাটা কি বলুন। তাও আছে, তার আগে নিজের কথাটাই বলে, এই ছলনাটুকুর আশ্রয় নিতে হয়েছিল বাধ্য হয়ে। এছাড়া আপনাকে এখানে ফিরিয়ে আনার আর কোনো উপায় ছিল না। एक बात समझ लो, डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। আর সিনেমা দেখতে ভালোবাসি, আমি গানও শুনতে ভালোবাসি। গানও আমি কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশ, একটু আমাদের সময়কার এই যে গানগুলো ছিল সেগুলো শুনলে আমার খুব ভালো লাগে। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, अफसोस ये है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है। आने वाला पल जाने वाला है, हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है। গান শুনতে, খেলা দেখতে যে কোনো মানুষ ভালোবাসি। आने से उसके आए बहार, जाने से उसके जाए बहार, बड़ी मस्ता। আমার নিজের কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে একটু মেলামেশা থাকে, ওঠা বসা থাকে। ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। कौन है जो सपनों में आया, कौन है जो दिल में समाया। आवारा हूँ या गर्दिश में हूँ, आसमान का तारा हूँ। आवारा हूँ, आवारा हूँ। की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। আমার ব্যক্তিগতভাবে আমি খেলা দেখতেও ভালোবাসি। আমাদের সূর্য মেরু, নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। বুকের এই গোল যে বলে, লড়াই করো হার না মানা, দেখো ওই ওড়ে নিশান, খেলার আকাশ ছোঁয়ার সোপান, আমরাই মোহন বাগান। আর আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন, আমি একটু লোকেকে লেগ পুল করি, একটু পেছনে লাগি। এটা আমার একটা ব্যাড হ্যাবিট আছে, এটা আমাকে আমার স্ত্রী বারণ করে, কিন্তু আমি যাকে ভালোবাসি তারই পেছনে লাগি। এমন একজন স্বচ্ছ, সরল, সৎ জনপ্রতিনিধিকে ট্রাইব টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও দাদার সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে আমরা সামান্য কিছু তুলে দিতে চলেছি ভালোবাসা। থ্যাংক ইউ। জনপ্রতিনিধির কথা আমরা তার মুখ থেকে শুনে নিয়েছি, এবার তার ইমেজের কথা শুনে নেব জনগণের মুখ থেকে। আমি এই ওয়ার্ডের সভাপতি রানা বসু। জনপ্রতিনিধি 144টা ওয়ার্ডের মধ্যে কলকাতা কর্পোরেশনের বৈশানাথ চট্টোপাধ্যায়ের মতো জনপ্রতিনিধি পাওয়া খুব মুশকিল। আমরা এর আগে জনপ্রতিনিধি দেখেছি, যদিও আমাদের দলের কেউ ছিলেন না, কিন্তু কেউ ঘুমোচ্ছে, কেউ বসে থাকছে, কখন আসছে কখন যাচ্ছে
মানুষের পরিষেবা কি জিনিস জানেন না। বৈশানাথ চট্টোপাধ্যায়ের কাছে এলে আপনি পরিষেবা পাবেন, দলমত নির্বিশেষে উনি কাজ করেন। আমাদের ওয়ার্ডের মানুষরা অত্যন্ত ভাগ্যবান যে এইরকম একজন মানুষকে পেয়েছে যে দলমত নির্বিশেষে সকাল থেকে রাত অবধি কি ফোন কি সামনে থেকে উনি মানুষের জন্য কাজ করেন। বৈশানাথ চট্টোপাধ্যায়কে আমি 2005 সাল থেকে কাউন্সিলর হিসাবে দেখছি এবং ব্যক্তিগতভাবে প্রায় 40 বছর ধরে আমার পরিচয় আছে। একটা সফল কাউন্সিলর হিসাবে যেটা হয় সেটাই হলো বৈশানাথ চ্যাটার্জি, এবং আমাদের ওয়ার্ডে মাত্র 1 বছর এসছে, তার মধ্যে যথেষ্ট ডেভেলপমেন্ট করেছে। এলাকার প্রত্যেকটা লোক খুবই খুশি, ব্যক্তিগতভাবে আমরা তো খুশি এবং এলাকাবাসীও খুশি। আমরা তো দলের তৃণমূল স্তরের কর্মী, আমরা তো খুশি, আমার এলাকার মানুষও খুশি। আমি 91 ওয়ার্ডে থাকি এবং আমরা 1 বছর হলো, 1 বছরের বেশি হলো আমরা আমাদের কাউন্সিলরকে পেয়েছি। এবং কাউন্সিলর হিসাবে বলবো না, উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো। উনি একজন আইনজীবী, সমস্ত মানুষের সঙ্গে আমি দেখেছি ওনার ওয়ার্ডের যোগাযোগ খুব ভালো। এমন কোনো মানুষ নেই যে ওনাকে চেনেন না, এবং যে কোনো মানুষ আসে উনি প্রত্যেককে উপকার করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমাদের সকলেরই খবর নেন যে কে কেমন আছে। ওনার এটাই বিশেষ গুণ এবং বিশেষভাবে আমাদের সবার খুব ভালো লাগছে। আশা করি আরও, উনি তো এখনও 4 বছর থাকবেন, আমরা আরও আমাদের ওয়ার্ডকে উপকৃত নানাভাবে সুসজ্জিত করে তুলতে পারবো। এবং ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে উনি এরকম একজন প্রতিনিধি আমাদের 91 ওয়ার্ডকে উপহার দিয়েছেন। এই এলাকার বাসিন্দা হিসেবে বলবো যে এক কথায় বলতে গেলে আমরা যেই ধরনের জনপ্রতিনিধি পেয়েছিলাম ঠিক সেই ধরনেরই পেয়েছি। আমরা এতটা আশা করিনি। একটা সময় ছিল যখন কাউন্সিলর অবধি আমরা পৌঁছতে পারতাম না। পৌঁছতে গেলে এলাকার কোনো দাদাকে ধরতে হতো বা ডাইরেক্ট চলে গেলে সেখানে বলা হতো যে অমুককে নিয়ে আসো। সেই জায়গা থেকে আমরা ডাইরেক্টলি পৌঁছতে পারছি, দরকার পড়লে ফোন করে ফোনে পর্যন্ত কাজ করে দিতে পারছি। এক কথায় অসাধারণ। আমি এখানকারই বাসিন্দা, দাদাকে পেয়ে আমরা খুবই খুশি। আমরা চাইবো দাদা গত 5 বছর কেন আরও এখানে থাকুক। আমাদের যেসব সমস্যা বা কাজ আছে দাদা কিন্তু খুব ভালোভাবে, দাদা কোনো দিন না বলে না কোনো কাজে, আরও চায় যাতে আরও কাছে আসুক কাজের জন্যে। সেই জন্যেই আমরা চাইবো দাদা যেন থাকে। আমার এইটুকুনি বক্তব্য। আমিও এই ওয়ার্ডের দীর্ঘদিনের বাসিন্দা। আমরা এমন একজন জনপ্রতিনিধি পেয়েছি যাকে আমরা সবসময় পাই, উনি আমাদের গার্জেন হিসাবে রয়েছে। আমরা চাইছি উনি আরও আমাদের এখানে দীর্ঘদিন থাকুক বা আমাদের উন্নয়নমূলক কাজ করুক। আমরা চাইছি আমাদের 91 নম্বর ওয়ার্ড মডেল ওয়ার্ড হিসাবে যেন পরিচিতি পায়। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি 91 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতিকে। আসুন শুনে নি তিনি কি বলছেন। আমরা সবার প্রথমে বলি যে আমার নিজস্ব খুব ব্যক্তিগতভাবে আমি খুব সৌভাগ্য মনে করছি নিজেকে, এই কারণে যে এরকম একটা লোকের সঙ্গে আমি এই কর্পোরেশনের কাজগুলি দাদার সঙ্গে করতে পারছি বলে মানুষের জন্য। আর দাদার পরিচিতি নিয়ে কী করে বলবো, যেহেতু আমরা কর্মী, দাদার যখন নামটা ঘোষণা হয়ে গেল আমরা যখন প্রচারে বেরিয়েছি, মানুষের বাড়িতে বাড়িতে প্রচারে বেরিয়েছি, আমাদের কাজটা খুব হালকা হয়ে গেছে। প্রায় ম্যাক্সিমাম লোক দাদাকে চেনে। 91 নম্বর ওয়ার্ডে আমরা এই প্রথম একটা কাউন্সিলর পেয়েছি। দীর্ঘ যেটা বললো স্বাধীনতার পর থেকে আমাদের কোনো বামপন্থীর বাইরে কোনো কাউন্সিলর আমরা পাইনি। কিন্তু নামটা ঘোষণা হওয়ার পর যেটা সুবিধা হয়েছে আমাদের পক্ষে, এমন একটা লোক আমাদের এবার ক্যান্ডিডেট হয়েছে যে আমাদের লোকের কাছে তার সম্বন্ধে আলাদা করে বলতে হয়নি। এবং তারপর জেতার পর আমরা প্রায় 1 বছর হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি দাদা যেটা বলছে আপনাদের সামনেও বলেছি, 91 নম্বরে এখন এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা যদি দেখেন, অনেকেই বলেছে, আপনারা যদি দেখেন রাস্তাঘাট থেকে আলো এবং যে কটা পার্ক আছে পুকুরগুলি কিভাবে আমাদের কাজ হচ্ছে, যেটা একদম সত্যি কথা বলেছে। যে লাস্ট যে বৃষ্টিটা হয়েছিল বর্ষায় আমাদের এখানে যে কসবা 91 নম্বরে যে জলটা যে পরিমাণে জমে, তার থেকে কিন্তু অনেকাংশই কম জলটা জমেছে। আরও বড় দুটো ঘটনা, একটা অনেক বড় ঘটনা যেটা করেছে সেটা হচ্ছে আমাদের এখানে যে কথা বলছিল একটা পুজো কমিটিটার পুজো করে একটা ভ্যাট ওখানে হয়েছিল, খুব খারাপ অবস্থায় ছিল। কিন্তু দাদা সেটা আজকে সেই ভ্যাটটাকে ভেঙে যেটা নতুন করে যে ভ্যাট তৈরি হচ্ছে সেই ভ্যাটটা তৈরি করবার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আর দুটো প্রতিশ্রুতি দাদা আমাদের দিয়েছে, যেটা দাদাকে আমরা বলবো সবার পক্ষ থেকে, আমিও বলছি যে আমাদের এখানে জলের প্রায় 17-18টা পাম্প এখানে লিফট টিউবওয়েল চলে। দাদা সেটা ব্যবস্থা করেছে, 3টে জায়গা চিহ্নিত করেছে। সেই জায়গাটা আমাদের এই জলাধারটা যদি আমাদের তৈরি হয় তাহলে মোটামুটি আমাদের বাদবাকি, আর ড্রেনেজ লাইনটা তো হচ্ছেই, তাহলে বাদবাকি আমাদের মোটামুটি কাজ অনেকটাই, প্রায় 80% কাজ আমাদের এখানে এগিয়ে যাবে। দাদা যেভাবে 1 বছরে কাজগুলি এখানে করেছে, আমার মনে আগামী 4 বছর যে এখনও বাকি আছে, আমাদের 80% কাজ যে বাকি আছে সে কাজগুলি সম্পূর্ণ আমাদের হয়ে যাবে। এক কথায় যা বলতে গেলে দাঁড়ায়, আমরা একটা অসাধারণ পৌরপিতা আমরা আমাদের ওয়ার্ডে পেয়েছি।
টোটো করে ঘুরে বেড়াবার নেশাটা স্বস্তির এখন খানিকটা কমেছে। তা বলে বাড়িতে তার টিকি পাওয়া যায় না। সুদীপ্তর সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেও এখন সমাজ সেবামূলক কাজে ব্যস্ত। সমাজসেবামূলক কাজে এত আনন্দ, এত তৃপ্তি তা সে আগে কোনো দিন বুঝে উঠতে পারেনি। শহর কলকাতা তার জীবনের দিশাই বদলে দিয়েছে। তিলে তিলে তিলোত্তমা।